এই যে সরকারি বিজ্ঞপ্তিটি আপনারা দেখতে পাচ্ছেন, এর মধ্যে কিন্তু আপনাদের প্রশ্নের উত্তর রয়েছে। অর্থাৎ এই যে ১৩ পাতার যে ফর্ম, এটা নিয়ে আপনাদের মনে বিভিন্ন রকমের বিভ্রান্ত সৃষ্টি হয়েছে। আপনারা প্রতিদিন এর জন্য নিত্য নতুন নতুন ইউটিউব বা ফেসবুকের পেজে নিত্য নতুন ভিডিও দেখছেন এবং নিজেরাই কিন্তু বিভ্রান্ত হয়ে যাচ্ছেন যে আপনারা কি করবেন, ফর্ম ফিল আপ করবেন কিনা, কেউ ভাবছেন টাকা পাবো কিনা, আবার কেউ ভাবছেন সব তথ্য দিয়ে দিলে কোনো বিপদে পড়বো না তো। নানান রকমের প্রশ্ন আপনাদের মনে এখন ঘুরপাক খাচ্ছে। কিন্তু এই যে বিজ্ঞপ্তিটি আমি এখন দেখাচ্ছি এবং এই বিজ্ঞপ্তিটির ভিতরে যে তথ্যগুলি রয়েছে তা জানলে কিন্তু আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর মিলে যাবে এবং আপনাদের যে এখনো পর্যন্ত মনে বিভ্রান্তি রয়েছে সেটা কিন্তু পুরোপুরি দূর হয়ে যাবে। এই সরকারি বিজ্ঞপ্তিতে যে বয়ানগুলি রয়েছে, এই বয়ানগুলি যদি আপনারা ভালো করে জানেন বা দেখেন, তাহলে কিন্তু আপনাদের মনে যে বিভ্রান্তি এখনো পর্যন্ত চলছে তা পুরোপুরি কেটে যাবে। আজ এই ভিডিওতে আমি আপনাদের এই যে সরকারি বিজ্ঞপ্তির প্রত্যেকটি বয়ান আমি পুরোটা ক্লিয়ার করে আপনাদের পড়ে শোনাবো এবং জানাবো এর মধ্যে কি রয়েছে। এতে আপনারা নিজেরাই বুঝতে পারবেন আপনাদের কি করা উচিত। আমি প্রত্যেকটি বয়ান আপনাদের সামনে তুলে ধরবো এবং এই ভিডিওটি দেখার পরে আপনারা প্রত্যেকেই কমেন্ট করে জানাবেন আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পেয়েছেন কিনা। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। নমস্কার, আমি রিমি, মধুরিমা বকবক চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, নোটিশটি পড়ার আগে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জানিয়ে রাখি। এই যে ১৩ পাতার ফর্ম, এই ১৩ পাতার ফর্মটি কেন আনা হয়েছে এটাও কিন্তু জানার বিষয়। অন্নপূর্ণা ভান্ডারে নতুন ফর্মের কথা শুনে আপনারা অনেকেই অবাক হয়েছেন। আগের লক্ষ্মীর ভান্ডারের তুলনায় এবার পরিবারের আয়ের উৎস, ব্যাংক এবং ভোটার তথ্য সহ অনেক কিছু অতিরিক্ত তথ্য চাওয়া হচ্ছে বলেই কিন্তু চারিদিকে জোর আলোচনা চলছে। তাই স্বাভাবিকভাবেই অনেকের মনেই প্রশ্ন আসছে, এই ৩,০০০ টাকা পাওয়ার জন্য এত পারিবারিক তথ্য কেন দিতে হচ্ছে। সাম্প্রতিক বিভিন্ন রিপোর্ট এবং বিশেষজ্ঞদের আলোচনা অনুযায়ী এর পেছনে মূলত ৪টি প্রধান কারণ রয়েছে। চলুন এক এক করে জেনে নিই সেই কারণগুলি কি কি। প্রথম যে কারণটি রয়েছে তা হলো যোগ্য উপভোক্তা চিহ্নিতকরণ, অর্থাৎ বেনিফিশিয়ারি ভেরিফিকেশন। এখানে বলা হয়েছে সরকারি নিয়ম অনুযায়ী প্রকৃত যোগ্য এবং নির্ভরশীল মা বোনেরাই যাতে এই ৩,০০০ টাকা করে পায়, তাই স্কুটনি প্রক্রিয়াকে আরো নিখুঁত করতে এই অতিরিক্ত তথ্যগুলি নেওয়া হচ্ছে। এরপর দ্বিতীয় যে কারণটি রয়েছে তা হলো একই পরিবারের একাধিক আবেদন যাচাই, অর্থাৎ ফ্যামিলি লেভেল ডাটা ব্যাক। একই পরিবার থেকে একাধিক ডুপ্লিকেট এন্ট্রি হচ্ছে কিনা, কিংবা পরিবারের কোনো সদস্য সরকারি চাকরিজীবী বা বড় আয়কর দাতা কিনা তা ফ্যামিলি আইডি বা রেশন কার্ড ডেটার মাধ্যমে ক্রস ভেরিফাই করার উদ্দেশ্য থাকতে পারে। এছাড়া ৩ নাম্বার যে পয়েন্টটি রয়েছে আইডেন্টিটি ও ডিবিটি ম্যাচিং, আধার, ভোটার কার্ড এবং ব্যাংক পাসবইয়ের ডেটা একে অপরের সাথে মিলিয়ে দেখে ব্যাংকিং ফ্রড বা জালিয়াতি রোধ করাও এর একটি বড় কারণ হতে পারে। এরপর ৪ নম্বর যে পয়েন্টটি রয়েছে তা হলো ভবিষ্যৎ পরিকল্পনা, অর্থাৎ ওয়েলফেয়ার ম্যাপিং। পরিবারের সামাজিক ও আর্থিক তথ্যের এই ডেটাবেস ভবিষ্যতে অন্যান্য সরকারি জনকল্যাণমুখী প্রকল্প বা সুযোগ সুবিধা সঠিক মানুষের কাছে পৌঁছে দিতেও সরকারকে কিন্তু সাহায্য করতে পারে। আর সবচেয়ে জরুরি বিষয় যেটি, যা আপনাদের জানা একান্তই দরকার, তা হলো ফর্মে তথ্য চাওয়া হচ্ছে মানেই আপনার আবেদন রিজেক্ট হয়ে যাবে বা সুবিধা বন্ধ হয়ে যাবে এমনটা ভেবে দয়া করে কিন্তু আপনারা কেউই এখনই আতঙ্কিত হবেন না। ভেরিফিকেশন প্রসেস কিভাবে হবে তা নিয়ে সরকার ধাপে ধাপে আরো স্পষ্ট নির্দেশিকা বা অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু জারি করবে। চলুন এবার তাহলে নোটিশে যাওয়া যাক। তো নোটিশে যাওয়ার আগে আমি একটু আগে যে ৪টি প্রধান কারণের কথা বললাম, আর এই যে আমি এখন নোটিশ থেকে যে বয়ানগুলো আমি বলবো আপনারা নিজেরাই মিলিয়ে নেবেন এর সত্যতা।
এই যে প্রধান কারণের সাথে এই বয়ানের যে মিল সেটা আপনারা পেয়েছেন কিনা। এতদিনের যে বিভ্রান্তি, 13 পাতার যে ফর্ম, এই 13 পাতার ফর্ম কেন আসলো, এর সমস্ত বিষয়টি আপনারা কিন্তু নিজেরাই বুঝে যাবেন। তো এই বিজ্ঞপ্তিতে বেশ কয়েকটি বয়ান দেওয়া রয়েছে, তার মধ্যে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো নিয়ে বিভ্রান্তি, সেগুলোই আমি আলোচনা করছি। আর পুরোটা আমি আলোচনায় যাচ্ছি না, কেননা আপনারা স্ক্রিনশট নিয়ে নিজেরাই পুরোটা দেখে নিতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। এবার প্রথমেই রয়েছে যে আবেদনকারীর বয়স 25 থেকে 60 বছর হতে হবে, এটা তো আপনারা সবাই জানেন, এটা আর আলোচনার কিছু নেই। এবার দ্বিতীয় যে পয়েন্টটি 2 নম্বরে যে রয়েছে, দেখুন কি বলেছে, আবেদনকারীকে সরকারি চাকুরিতে নিযুক্ত থাকবেন না, যিনি আবেদন করবেন তিনি সরকারি চাকরিতে নিযুক্ত থাকবেন না এবং রাজ্য বা কেন্দ্র সরকারের অধীনে কোনো নিয়মিত বেতন বা পেনশন তিনি পাবেন না। অর্থাৎ এখানে কি বোঝা যাচ্ছে, যদি কোনো মহিলা চাকরি করে থাকেন বা বর্তমানে সরকারি পেনশন পেয়ে থাকেন, তাহলে তিনি কিন্তু আবেদন করলেও তার ফর্মটি বাতিল হয়ে যাবে, রিজেক্ট হয়ে যাবে। এছাড়াও যদি কোনো আবেদনকারী সরকারি বা আধা সরকারি সংস্থা, পঞ্চায়েত, পৌরসভা, স্থানীয় সংস্থা, বিদ্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান বা রাজ্য সরকারের সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা বা অশিক্ষক পদে কর্মরত থাকে, তাহলে তিনিও কিন্তু এর জন্য যোগ্য নন। অর্থাৎ এই সব পদে যদি আপনি আবেদনকারী যদি কর্মরত না হয়ে থাকেন, তাহলে কিন্তু তিনি অবশ্যই এই ফর্মের আবেদনের যোগ্য। আর তারপরে বলা রয়েছে যে আবেদনকারী আয়কর প্রদানকারী হবেন না। অর্থাৎ কেউ যদি ইনকাম ট্যাক্স বা আয়কর দিয়ে থাকেন বা তার আওতায় পড়েন, তিনি কিন্তু এই ফর্মের জন্য যোগ্য নন। যিনি আয়কর প্রদানকারী নন, হবেন না, তিনি অবশ্যই ফর্ম ফিল আপ করতে পারবেন। লক্ষ্মীর ভান্ডার পরবর্তী যে 3 নম্বর পয়েন্টটি রয়েছে, দেখুন ভালো করে, লক্ষ্মীর ভান্ডার যোজনার অধীনে যেসব সুবিধাভোগী রয়েছেন তাদের মধ্যে মৃত, স্থানান্তরিত, বাদ দেওয়া বা অনুপস্থিত ভোটারদের বাদ দিয়ে বাকি সকল উপযুক্ত মহিলাদের অন্নপূর্ণা যোজনায় অন্তর্ভুক্ত করা হবে। অর্থাৎ এখানে কি বলা হয়েছে, যে সমস্ত সুবিধাভোগী লক্ষ্মীর ভান্ডারে রয়েছেন, তাদের মধ্যে হয়তো কেউ মারা গিয়েছেন, মৃত, বা কেউ স্থানান্তরিত হয়েছেন, এক জায়গা থেকে আর এক জায়গায় গিয়েছেন, বা এই এসআইআর ফর্মে কেউ কেউ বাদ পড়ে গেছেন, বা অনুপস্থিত যে ভোটার, হয়তো এই 2026-এ যারা ভোট দেননি, তাদের বাদ দিয়ে বাকি যে সকল উপযুক্ত মহিলা রয়েছে তারা কিন্তু প্রত্যেকেই অন্নপূর্ণা যোজনায় অন্তর্ভুক্ত হবে। এসআইআর ট্রাইব্যুনাল আবেদন নাগরিকত্ব আইনের অধীনে যাদের আপিল দাখিল করা হয়েছে, তারাও আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই নতুন যোজনার আওতায় আর্থিক সহায়তা পাবেন। অর্থাৎ এসআইআর এ যাদের নামে আর কি আপিল দাখিল হয়েছে, তারাও কিন্তু এখানে আবেদন যতদিন না ওদের নিষ্পত্তি হচ্ছে এই আপিলের ব্যাপারটা, ততদিন কিন্তু এই নতুন যোজনার আওতায় তারাও আর্থিক সহায়তা পাবেন। এবার 5 নম্বর পয়েন্টে কি বলা রয়েছে, অন্নপূর্ণা যোজনার অধীনে প্রাপ্ত সকল আবেদন সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা যথাযথ যাচাই বাছাই করবেন। এবার গ্রামীণ এলাকা যেখানে রয়েছে, সেই গ্রামীণ এলাকার জন্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার অর্থাৎ বিডিও উনি যাচাই করবেন, এবং শহর এলাকার জন্য সাব ডিভিশনাল অফিসার অর্থাৎ এসডিও উপযুক্ত আবেদনকারীর তালিকা প্রস্তুত করে ওনারা উপযুক্ত আবেদনকারী বাছাই করবেন এই ফর্ম জমা হওয়ার পরে। তারপরে সংশ্লিষ্ট জেলা শাসকের কাছে অনুমোদনের জন্য পাঠাবেন। এরপর অনুমোদিত তালিকা অন্নপূর্ণা যোজনা পোর্টালে আপলোড করা হবে। তাহলে এই মুহূর্তে আপনার করণীয় কি? যখন আইসিডিএস দিদিমণিরা আপনাদের বাড়িতে ফর্ম নিয়ে যাবে, অবশ্যই আপনারা সেই ফর্মটি গ্রহণ করবেন এবং ফর্ম ফিল আপের সময় তাড়াহুড়ো না করে সমস্ত তথ্য সঠিক এবং সম্পূর্ণভাবে ফিল আপ করবেন, কেননা অসম্পূর্ণ ফর্ম ফিল আপ হলে কিন্তু আবেদন বাতিল হতে পারে।
নিজের ডকুমেন্টস এবং পরিবারের সঠিক নথিপত্রগুলো আগে থেকেই হাতের কাছে গুছিয়ে রাখুন। জেনে শুনে কোনো তথ্য লুকানোর চেষ্টা করবেন না, কারণ ডিজিটাল ভেরিফিকেশনে তা ধরা পড়ে যেতে পারে। আর অবশ্যই সোশ্যাল মিডিয়ায় ভীতি ছড়ানো কোনো রকম ভুয়ো পোস্টে কান দেবেন না। মনে রাখবেন, সঠিক তথ্য জানাই সচেতনতার প্রথম ধাপ। আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনারা সমস্ত তথ্য সঠিকভাবে পেয়ে গেছেন এবং আপনাদের মনে আর কোনো বিভ্রান্তি নেই, এটাই আশা করতে পারি। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করুন এবং আপনাদের আরো পরিচিত মা বোনেদের সঙ্গে প্রচুর শেয়ার করুন, যাতে প্রত্যেকেই বিভ্রান্তি থেকে মুক্ত হতে পারে, গুজবে কান না দিয়ে সকলেই যাতে আবেদন করতে পারে। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এইরকম নিয়মিত সঠিক এবং নিখুঁত খবর পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।